নাসিকে কিন্তু বন্ধুরা ভালোই ঠান্ডা পড়ে গেছে, আর 2 দিন ধরে ঠান্ডাটা যেন একটু বেশিই মনে হচ্ছে। সকালবেলায় সোয়েটার না পরলে উপায় নেই। আর কবের থেকে তো তোমরা জানোই কম্বল বের করা হয়ে গেছে, তার কোনো ঠিকানাও নেই। কিন্তু এখন একটাই দুঃখের বিষয়, আমার ঘরে বেশি একটা কিন্তু রোদ্দুর আসে না। কিন্তু কি করব, ওই জন্য জামা কাপড় রাত্রির বেলায় ঘরের ভেতরে ঢুকিয়ে দিই, আবার সকালবেলায় সেগুলোকে বারান্দায় দিয়ে দিই। অনেক দিন পরে আজ একটু হালকা ফুলকা যোগা করে নিই, সময় পাচ্ছিলাম না, এটা বললে ভুল হবে। শুধু মনে হচ্ছিল কিছু না কিছু জন্য আমি অজুহাত দিচ্ছি নিজেকে, এটাই কিন্তু বাস্তব কথা। নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া, আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যা আরেকটি নতুন ব্লগে। যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। সকাল সকাল বন্ধুরা একটা কীর্তি হলো, তোমাদের সাথে এরকম হয় কিনা অবশ্যই কমেন্টসে জানিও। চা করেছি, চাটা ছেঁকতে গেছি, মাথাটা কোন দিক ছিল জানি না, পুরো চাটা পরে দেখো কি অবস্থা। যদিও র চা, তোমরা অতটা বুঝতে পারবে না, তবু আমি দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছ? এই দেখো, চা পরে ঢেলে পুরো এইখান থেকে সমুদ্র হয়ে চুলার পেছন দিক দিয়ে ওইখানে গেছে। কি অবস্থা, মানে সকালবেলায় যদি এরকম হয় কাজে অঘটন, কাজ করতে ইচ্ছা করে। আমাদের মতন চায়ের পিপাসী মানুষরা যদি সকালে চা না খায়, তারা কিন্তু কাজ করতে পারবে না, এটা কিন্তু অতি বাস্তব। আর তোমরা ভালোই জানো আমার চা খেতে খুবই ভালো লাগে, আর সকালবেলাকার চা যদি না হয় কাজে তো এন্থু আসবেই না। আবার দ্বিতীয়বার চা বানালাম, চা খেলাম, তারপরে এবার ফুল স্পিডে চলে আসলাম কাজ করতে। কে কে চা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও। মেয়েদের নিচে ছেড়ে সাথে সাথে আমি ঘরে চলে এসেছি, কেন কি যখন নিচে গেছিলাম সোয়েটার পরে যাইনি, আর এত ঠান্ডা লাগছিল তখন আর ইচ্ছা হচ্ছিল না যে আমি 1 সেকেন্ডের জন্য নিচে আর দাঁড়াই। যেই বাস এসেছে টুক করে মেয়েদের বাসে বসিয়ে আমি একদম টুক করে চলে আসলাম ঘরে। ঠান্ডা মানে কিন্তু মারাত্মক ঠান্ডা, কিন্তু কোনো উপায় নেই, একের পর এক ঘরের কাজ করতেই হবে। তারপরে হাতের ব্যথা তোমরা জানো, আর এই জন্যই মনে হচ্ছে আমার না কালকের থেকে হাতটা ব্যথাটা একটু বেশিই হচ্ছে। কী কারণে হচ্ছে সেটা তো জানি না, সেটা ব্লাড টেস্টের পরেই জানতে পারবো। কিন্তু তোমাদের এই প্রথমেই বলেছি, সব কিছু হচ্ছে নিজের জন্য সময় আর আমি কিছুতেই বের করতে পারছি না। একে তো শীতকাল, বেলা ছোট হয়ে গেছে, তারপরে সময়ের অভাব। এত ঠান্ডার মধ্যে না জলে হাত দিতে ইচ্ছা করছিল না, কিন্তু এখনো রান্নাঘর পরিষ্কার করতেই হবে, না রান্না বসাবো কি করে। ওই জন্য কোনো দিকে না তাকিয়ে আগে ফটাফট রান্নাঘর পরিষ্কার করে নিই। সকাল সকাল যদি কাজ বিগড়ে যায় সেই দিনটা কেমন হয় বুঝতেই পারছো। যাই হোক, রান্নাঘর পরিষ্কার হয়ে গেল, এবার একের পর এক কাজ শুরু করি, আর সময় নষ্ট করা যাবে না। এই রান্নাঘরের পেছনে অনেকটা সময় আমার চলে গেছে। তো সবার আগে যে বোতলগুলোতে জল ভরলাম, কেন কি আমার বাড়িতে কেউ বোতলে জল পুড়ে খাবে না। দরকার পড়লে বোতলে ঘা মেরে মেরে দেখবে যে 1 ফোঁটা জল আছে কি না। যদি 1 ফোঁটা জল থাকে, ওই 1 ফোঁটা জল খেয়ে তারা সারাদিন কাটাতে পারে। ওই জন্য বাধ্যতামূলক যখনই বোতলগুলো ফাঁকা ফাঁকা হয়ে যায় আমি জলটা ভরে রেখে দিই। প্রতিদিনকার মতো আজও খুব সুন্দর 2টো কমেন্টস তোমাদের সাথে আমি শেয়ার করব। প্রথম কমেন্টসটি লিখেছে দিল্লিতে থাকে নূপুর দিদিভাই। দিদিভাই বলেছে, সুপ্রিয়া মনে হচ্ছে তোমার টেনিস এলবো হয়েছে, ডাক্তারের পরামর্শ অনুযায়ী ট্রিটমেন্ট করো, ঠিক হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ দিদিভাই তুমি এত সুন্দর একটা কমেন্টস করার জন্য। আজ ভাবছি বিউলির ডাল বানাবো। বিউলির ডাল কিন্তু বেশ ভালোই লাগে খেতে, অবশ্য ভালো করে বানালে সবকিছুই ভালো লাগে। হালকা ভাজবো, বেশি ভাজবো না, বেশি ভাজলে আবার সিদ্ধ হতে চায় না। এখানকার বিউলির ডাল একটু অন্য ধরনের, দেখো ভাঙা বিউলির ডাল আর পাতলা পাতলা। দ্বিতীয় কমেন্টসটি করেছে রশনি আক্তার লাইফস্টাইল ব্লগ। রশনি বোন লিখেছে, দিদিভাই তোমার ভিডিও আমি ডেইলি দেখি, খুব ভালো লাগে। সব থেকে ভালো লাগে তুমি যে এত অ্যাক্টিভ হয়ে কাজবাজ করো। এই দেখো আজকে কি কি করছি, ঝুড়ির মধ্যে কি কি আছে। এই যে যে বন্ধুরা আমার ভিডিও দেখে কমেন্টস করেছে তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা শুধু ভিডিও দেখেছে তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা এইভাবে সবসময় সাপোর্ট করার জন্য।
বিউলির ডালের সাথে আলু পোস্ত খুবই ভালো লাগে, কিন্তু আলু পোস্তটা যে আমি কোন জায়গায় রেখেছি, কলকাতা থেকে নিয়ে এসেছিলাম, কিন্তু কোথায় যে রেখেছি আমার একদম মনে পড়ছে না। আর এখন খোঁজার মতন সেই মানসিকতাও আমার নেই। ওই জন্য পোস্তটাকে ক্যান্সেল করে দিচ্ছি, অন্যদিন আলু পোস্ত বানাবো। সেই জন্য না বন্ধুরা, আমি ভাজবো আজকে বেগুন ভাজা। তোমাদের একটা টিপস বলছি, জানি না তোমরা এটা কে কে করো। বেগুন ভাজার মধ্যে যখন নুন হলুদ মাখানো হয়, তার মধ্যে যদি কিছুটাই দেখো এইটুকুনি চুটকি ভর যদি একটু চিনি ছড়িয়ে দেওয়া যায় না, চিনির দানা, তাহলে বেগুন ভাজার টেস্টটা একটু অন্যরকমের হবে আর কালারটা বেশি একটু হালকা লালচে লালচে আসবে। কলকাতা দিয়ে কি কি জিনিস এনেছি পুরোপুরি তোমাদের সব কিছু দেখানো হয়নি। জামা কাপড় বলো, মশলা বলো, সেইগুলো এখনও বাকি আছে, একটা ব্লগে তোমাদের সাথে আমি শেয়ার করব। পোস্তও নিয়ে এসেছি বললাম না, কিন্তু কোন জায়গায় কোন সিন্ধুকে রেখেছি আমার একদম মনে নেই। আমি আমার ফ্রাইং প্যানে বেগুন ভাজা উল্টায় কাঁটা চামচ দিই। ফ্রাইং প্যানে করলে না কম তেলে খুব সুন্দর করে বেগুন ভাজা হয়ে যায়। যদি কড়াইতে করতে চাও তেলও বেশি লাগবে আর পুরো একদম ডুবো তেলে প্যাচ প্যাচ করবে। তোমাদের আমি বললাম না এখানকার বিউলির ডাল অন্য ধরনের। 3টে সিটি মেরেছি, এখনো বিউলির ডাল সিদ্ধ হয়নি আর জলও পুরো একদম শুকিয়ে গেছে। এর মধ্যে আবার জল দিয়ে সিটি মারতে বসাতে হবে। কথাতে আছে না, নেই মামার থেকে কানা মামা ভালো। আলুর পোস্ত পাচ্ছি না, তাতে কি হয়েছে, বেগুন ভাজা কিন্তু আমি ভালো করেই করছি। ওই জন্য আর কিছু আর করবো না। আর তার থেকেও বড় কথা, কালকের একটা সবজি আছে ফ্রিজে, ওটা তো আমি কাউকেই দেবো না, ওটা আমিই খাবো। কেন কি বাসি সবজি আমি যথাসম্ভব কাউকে না দেওয়ারই চেষ্টা করি। আর এখন পালা হলো ডাব্বাতে আটা রাখবো। একদমই আটা নেই, পুরো ফুরিয়ে গেছে। সকালবেলায় যখনই রুটি করতে যাব তখন আটাটা ডাব্বাতে ভরে তারপরে আবার রুটি করতে যাওয়াটা কিন্তু বেশ কষ্ট। ওই জন্য আমি এখনই ভরে রাখলাম, যখন সময় আছে সময়টাকে আমি কাজে লাগাই। বিউলির ডালের মধ্যে না যদি একটু আদা দেওয়া যায় ফোড়নের সময়, খুব ভালো টেস্ট বেরোয়। বিউলির ডালের মধ্যে দেবো কারি পাতা। এই কারি পাতাগুলো তোমাদের দেখিয়েছি একটা ভিডিওতে, দিদির বাড়ির থেকে নিয়ে এসেছি একদম গাছের থেকে তাজা তাজা কারি পাতা। সেইখান থেকে খানিকটা কারি পাতা বেছে নিলাম, ধুয়ে আমি এখন ফোড়নে দিয়ে দিলাম বিউলির ডালে। তোমরা কে কে বিউলির ডাল পছন্দ করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও। সারাদিন পরিশ্রম করতে আমাদের মতন গৃহিণীদেরও কিন্তু কষ্ট হয়, কিন্তু আমরা হাসি মুখে সব কিছু করি। কেন কি জানি সব করতে হবে। বেকার বেকার পাচ্ছি না, করব না, হবে না বলে কিন্তু কোনো লাভ নেই। আর জন্ম থেকে কিন্তু কেউ কোনো কিছু শিখে আসে না। সময় আর অভিজ্ঞতা প্রত্যেক মানুষকে সব কিছু শিখিয়ে দেয়। আমারও কিন্তু পরিস্থিতি তাই। তাহলে বুঝতেই পারছো বন্ধুরা, কষ্ট যদি একটু করি নিজের সংসারের জন্য তাতে কিন্তু মন্দ না। হাতে ব্যথা তবুও কিন্তু সব কিছু করে যাচ্ছি, শুধু সময় পাচ্ছি না নিজের জন্য ডাক্তার দেখাতে। আজকে বৃহস্পতিবার, সমস্ত কাজবাজ করে তারপরে বসে পড়লাম লক্ষ্মী ঠাকুরের পুজো করতে। তাহলে আজকে ব্লগটি এখানেই সমাপ্ত করছি। ব্লগটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করে অবশ্যই আমার পাশে থেকো। আবার তোমাদের সাথে দেখাবে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য নমস্কার।